This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজ ৮ জুলাই প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১১১তম জন্মদিন। রাজ্য ছাড়িয়ে দেশের রাজনীতিতে উজ্জ্বল এই মানুষটি সুযোগ থাকা সত্ত্বেও তাঁর দলের আপত্তিতে প্রধানমন্ত্রী হতে পারেননি, সে অতীতের কথা। তবে রাজ্যে টানা ২৩ বছর মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড আজও অম্লান। তার মতো স্বেচ্ছায় মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার নজিরও গোটা দেশে নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিবসে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। বিধানসভায় জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন দলের নেতারা। সব রাজনীতির ঊর্ধ্বে থেকে তিনি যেভাবে কাজ করেছেন এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী মনে থাকবে। আমার মনে আছে যখন বাঙ্গাল খেদা আন্দোলন হচ্ছিল আসামে, তখন আমাদের বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমাদের প্রসিডিংসে রয়েছে, তখন জ্যোতি বসু বিধানচন্দ্র রায়কে বললেন যে আমাদের এক্ষুনি আসামে যাওয়া উচিত, দিল্লিতে যাওয়া উচিত, কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরি করা উচিত। যেভাবে আমাদের ওখান থেকে বাঙ্গাল খেদা আন্দোলন শুরু হয়েছে, সব বাঙালিদের তাড়ানো হচ্ছে, এটা প্রতিরোধ করার দরকার আছে। এবং সেই দিন ওই দিনই আমার মনে আছে, যার সময় নষ্ট না করে আমাদের আজকেই দিল্লি রওনা হওয়া উচিত। এবং তারা সেই মতো দিল্লিতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের স্বার্থে, পশ্চিমবঙ্গবাসীর স্বার্থে। তৃণমূলের মুখর মুখপাত্র সোশ্যাল মিডিয়া পোস্টে জ্যোতি বসুর সঙ্গে তরুণ সাংবাদিক কুণাল ঘোষের ছবি পোস্ট করে স্মৃতিচারণা করেছেন, জন্মবার্ষিকীতে প্রণাম জানিয়েছেন। তবে আজ এইখানেই কিন্তু আসল টুইস্টটা। আজ চমকে দিয়েছিলেন ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং তার মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ববি হাকিম। এহেন ববি আজ সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, প্রথমে লিখেছিলেন, জন্মদিনে শ্রদ্ধায় স্মরণ করি সেই মানুষটিকে যিনি বাঙালির গর্ব, গণতন্ত্রের এক উজ্জ্বল প্রতীক জ্যোতি বসু। যদি জ্ঞান হয় ভালো, মেয়র বলে কথা। এই কলকাতার চেয়ার একদিন মেয়র ছিল চিত্তরঞ্জন দাস, আর এক মেয়র দেখতে পাচ্ছে। তাহলে কি সব মিথ্যে? এটা একটা বড় প্রশ্ন। জ্যোতি বসুর সরকার গণতন্ত্রকে খুন করেছে বলে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর যে আন্দোলন সংগ্রাম করেছেন সে সব মিথ্যে। জ্যোতি বসুর মরদেহে মাল্যদান করেননি বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো করে শুনুন, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও কি মিথ্যে? শহীদ মিনারে জ্যোতি বসুর স্মরণ সভায় যায়নি তৃণমূল কংগ্রেস, সেটাও কি মিথ্যে? আগের পোস্ট তুলে নিয়ে নতুন পোস্ট করতে অবশ্য বিশেষ সময় নেননি কলকাতার মেয়র এবং মন্ত্রিসভার নাম্বার 2। এখন অবধি আমি যতদূর জানি, বঙ্গজীবনে যারা রাজনীতি করে তাদের রাজনীতি চলাকালীন সারা জীবন দংশনে জ্বলতে হয়, মৃত্যুর পর সবাই ভালো হয়ে যায়। এটাই বঙ্গজীবনের রেওয়াজ। এই রেওয়াজটাকে আপনি আর নতুন প্রশ্ন করে ভাঙতে চাইছেন কেন? শিক্ষামন্ত্রী যে শিক্ষার কথা বললেন সেটাই কি কারণ, নাকি এর পেছনে আছে অন্য অঙ্ক? বলে না, রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু হয় না। বিজেপিকে ঠেকাতে বা বিজেপিকে আটকাতে কংগ্রেসের হাত ধরতে বাধ্য হয়েছিল সিপিএম, বলেছিলেন প্রয়াত জ্যোতি বসু। আজ বিধানসভায় জ্যোতি বসুকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য।
জ্যোতিবাবু কী বলেছেন এই পার্টির সম্পর্কে? অটল বিহারী বাজপেয়ীকে এই সরকার, বিজেপির সরকার, বিজেপি একটা বর্বর এবং অসভ্য দল। বিজেপি, জ্যোতিবাবু দৃষ্টিভঙ্গি ছিল আরএসএস বিজেপির প্রতি এটাই। বিজেপি অসভ্য বর্বরদের দল বলতেন জ্যোতি বসু। 2022 সালে বিধানসভায় তাঁর স্মরণসভায় বিজেপি এমএলএরা ছিলেন না। মন্ত্রী ফিরহাদ হাকিম সেদিন বলেছিলেন জ্যোতি বসু ঠিকই বলতেন। এখনো মাঝে মাঝেই সে কথা বলেন ববি। একটা অসভ্য বর্বর দল। সেই বিজেপির রাজ্য সভাপতি এখন বারবার জ্যোতি বসুর প্রশংসায় সরব। যদি জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানাতে হয়, জ্যোতি বসুর এখনো যারা অনুগামী আছেন, এখনো যারা জ্যোতি বসুকে লিডার অফ দ্য লিডার্স বলে মনে করেন, আজকে জ্যোতি বসুর যে দূরদৃষ্টি, জ্যোতি বসুর যে তাৎক্ষণিক উপলব্ধি, আজকে 20 জুনের সেই ভোটদানের কথাকে স্মরণ করুন, তাকেও শ্রদ্ধা জানান। জ্যোতি বসু তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে আমাদের বাঙালির হোমল্যান্ড বলতে কি আমরা পশ্চিমবঙ্গকে বুঝে। পশ্চিমবঙ্গের যারা যেহেতু যত রাজনৈতিক দল ছিল, সব রাজনৈতিক দলই কিন্তু তখন তার সঙ্গে সহমত পোষণ করেছিলেন। এটা শ্যামাপ্রসাদ মুখার্জি কী বললো না বললো সেটা বড় কথা না। 1947-এর 20 জুনের জ্যোতি বসু, যিনি পরিস্থিতির কারণে, বাঙালির অস্মিতা রক্ষার কারণে, প্রগতিশীল মুসলমানের, ভারতীয় মুসলমানের অধিকার রক্ষার কারণে, মৌলবাদ মুক্ত একটা রাজ্য গঠনের কারণে নিজের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে, নিজের দলের ঘোষিত অবস্থানকে দূরে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে তিনি ভোট দিয়েছিলেন। আজকেও যদি জ্যোতি বসু জীবিত থাকতেন, তিনিও হয়তো আজকে বলতেন এর পাই দিয়ে আমাদের বেরিয়ে আসতেন। আসলে শ্রমিক তো একটা আরএসএস হলেও ওর মধ্যে একটা শিক্ষার ছাপটাপ আছে। ও জানে, ও নিজে উপলব্ধি করে যে নিচের তলায় বামেরাই শক্তি, মাটিতে বামেরা আছে, অতএব বামেদের প্রয়োজন, সেই জন্য উনি বলছেন। এখন আমি ওর কর্মীদের বলবো, আপনার নেতা বুঝে গেছে বামেরাই শক্তি, অতএব আপনারা সবাই শ্রীরাম ছেড়ে জনগণে চলে আসুন, জনগণের জন্যে বামেদের সঙ্গে থাকুন, জয় বাম বলুন। সিপিএম এর ভোটাররাই তো বিজেপিকে ভোট দেয়, সেই কারণেই বিজেপির নতুন সভাপতি জ্যোতিবাবু বা সিপিএম এর নেতাদের নাম বারবার বলছেন, তার কারণ ওদের ভোটটাই তো হচ্ছে সিপিএম এর ভোট। পুরনো বিজেপি যদি 10% থাকে, 60% পুরনো বামপন্থী বা তাদের বাড়ি মেয়ে বা ছেলে, ভাই বা বোন, তারা আমাদের সঙ্গে এসেছে। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ যারা হিন্দু আমাকে ভোট দিয়েছেন বলে আমি জিতেছি, আমি অকপটে স্বীকার করি। তার মানে জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধার এই যে যুদ্ধ বা টক্কর শুরু হয়েছে তৃণমূলে আর বিজেপিতে, তার পেছনেও কিন্তু রয়েছে মোদ্দা কথা সেই ভোটের অঙ্ক। 2024-এর লোকসভা ভোটকে যদি হিসেবের মধ্যে ধরেন, তাহলে তৃণমূল পেয়েছিল 45.76% ভোট, বিজেপি পেয়েছিল 38.73% ভোট, ব্যবধান 7% মতো। সেখানে বাম আর কংগ্রেস মিলে তাদের ভোট কত ছিল? 10%-এর বেশি। 39% এককাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। বাংলাদেশের পরে কোন হিন্দু এই জিহাদি সরকারকে সমর্থন করবে না। তিনি বলছেন বটে, কিন্তু বিরোধী দলনেতার কথাতেই স্পষ্ট অতটা নিশ্চিত তিনি নন। সাবধান থাকতে হবে সিপিএম থেকে, মুসলমানদের মিছিলে হটায় আর ভোট কাটে হিন্দুদের। গত লোকসভাতে 12টা সিট বিজেপি ক্ষতি করেছে এই মাকুরা। জ্যোতি বসুর দল এখন বিধানসভায় শূন্য। বিধানসভা ভোটের দিকে চোখ রেখে সেই জ্যোতি বসুকে নিয়েই টানাটানি তৃণমূল আর বিজেপির। তাতে অবশ্য বসুর দল বা বামেদের কোনো লাভের আশা নেই, বরং বাম আর কংগ্রেসের ঘরে থাকা 10%-এর বেশি ভোটে থাবা বসাতে জ্যোতি বসুকেই ঘুঁটি করছে শাসক বিরোধী দুপক্ষই। আজও শ্রমিক ভট্টাচার্য বামেদের সঙ্গে নিতে বিজেপি কর্মীদের ডাক দিয়েছেন যে বামেদের বাদ দিয়ে চলবেন না, তাদেরকেও সঙ্গে নিন। দুর্গ সামলাতে
কুণাল দিয়েছেন অন্য চাল। যারা নো ভোট টু বিজেপি স্লোগান দিয়েছিলেন তারা হয় মুখোশের আড়ালে নয় মুখোমুখি লড়াই করুন, আর তাদের যারা অনুগামী আছে তাদের বলছি ভোট কেটে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে আনবেন না। যে বামপন্থীরা এখনো রাতের অন্ধকারে ওই জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন বুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হন, তাদেরও সঙ্গে নিন। উনি ওনার দলের কর্মীদের পরামর্শ দিন, নির্দেশ দিন, ঠিক আছে, কিন্তু বাম কি করবে আর কংগ্রেস কি করবে কেউ ওর পরামর্শ চাইনি। সমস্ত সিপিআইএম এর ভাই বন্ধু শুনুন, সমস্ত বামপন্থী সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে বলছি, যার যার পতাকা আছে ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান। 1947-এর 20 জুনের জ্যোতি বসু নিজের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে, নিজের দলের ঘোষিত অবস্থানকে দূরে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে তিনি ভোট দিয়েছিলেন। আজকেও যদি জ্যোতি বসু জীবিত থাকতেন তিনিও হয়তো আজকে বলতেন এর পায়ে দিয়ে আমাদের বেরিয়ে আসতেন। যাদেরকে সরিয়ে দিয়ে এই দলবদলকারী তৎকাল বিজেপিরা গিয়ে ছড়ি ঘোরাচ্ছিল তাদের হাত থেকে আবার লাগামটা আদি বিজেপি আরএসএস এর হাতে যাচ্ছে, এই লড়াইটা ওদের মধ্যে শুরু হচ্ছে। আর ওটা থেকে নজর ঘোরাতে সুবক্তা শ্রমিকবাবু ওই চারপাশের 4টে দলের নাম জড়িয়ে হাওয়ায় কথা ছাড়াচ্ছে। দেখা হলো, কথা হলো, দিলীপ ঘোষের মানভঞ্জন কি হলো? শ্রমিক ভট্টাচার্য কি পারলেন দিলীপ বাবুর মান ভাঙাতে? দেখুন, দুজনের একান্তে কি কথা হয়েছে তা জানা সম্ভব নয়, কিন্তু সাক্ষাতের পর বাইরে বেরিয়ে মানে এই সল্টলেকের পার্টি অফিসে দিলীপ ঘোষ তার তরফে বার্তাটা পরিষ্কার করে দিলেন। আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে, সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। দিলীপ ঘোষ আজকে অনেক কথা বলেছেন, কিন্তু দুটো কথা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আমাদের। এক, পুরনো কর্মীরা আপনার পাশে আছেন, মানে এটা শ্রমিক ভট্টাচার্যকে তিনি বলেছেন, এবং দুই, আপনার নেতৃত্বেই আমরা নবান্নে পৌঁছবো। বার্তাটা একেবারে ক্লিয়ার, স্পষ্ট। যোগ্য নেতা হিসেবে তিনি শ্রমিক ভট্টাচার্যকেই মান্যতা এবং স্বীকৃতি দিচ্ছেন, যার হাত ধরে বিজেপি নবান্নে পৌঁছতে চায়, মানে ক্ষমতার পালাবদল। ঘুরিয়ে তিনি কি এই বার্তাটা রাজ্যের বিরোধী দলনেতাকেই দিলেন? শুভেন্দু অধিকারীকে তিনি নেতা হিসেবে, অন্তত তার নেতা হিসেবে মানেন না, যে শুভেন্দু অধিকারীর পরিষদীয় নেতৃত্বে আস্থা দেখিয়ে গিয়েছেন খোদ অমিত শাহ, দরাজ সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। দিলীপ ঘোষ সেই শুভেন্দুকেই নস্যাৎ করে দিলেন। দেখুন, পদ্ম শিবিরে দিলীপবাবু এবং শুভেন্দুবাবুর সংঘাত কারো অজানা নয়। এই তো সেদিন সায়েন্স সিটিতে মহা সমারোহে নতুন সভাপতি বরণের উৎসবেও দিলীপবাবুর নাম সচেতনভাবে এড়িয়ে গিয়েছিলেন শুভেন্দুবাবু। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাই আমি প্রথমেই প্রাক্তন সভাপতি ত্রয়, বর্ষিয়ান অধ্যাপক অসীম ঘোষ, দাদা রাহুল সিনহা, সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদারকে অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি। শুভেন্দু নিজেই কি সেদিন অতীত বিস্মৃত হয়েছিলেন, মানে ভুলে গিয়েছিলেন? দিলীপ ঘোষের নামটা তার মাথা থেকে হারিয়ে গিয়েছিল, এটা মানতে হবে। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপের নেতৃত্বে বিজেপি এই বাংলায় যে ফল করেছিল সুকান্তর আমলে তা হয়নি। শুভেন্দু নিজেও কি পেরেছেন সেটা করে দেখাতে? নেতৃত্বের প্রশ্নেই কি দুজনের সংঘাত? যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয়। ব্যাঙে লাথি মারে, হাতিকে লাথি মারে, এখন ব্যাঙে লাথি মারছে। আমি তিনিকে পছন্দ করি না। আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েই মিডিয়াতে স্টেটমেন্ট করি না, আমি যা বলি ভেবে বলি। নাম ঘোষণা হয়েছে, আমি পরের দিন চলে যাই, আমি জিজ্ঞেস করিনি। দিলীপ ঘোষ পেছনে তাকায় না,
আর বাঘে কোনোদিন বাঁধাকপি খায় না। কারো বিরুদ্ধে কিছু বলি না, আমি সেটা মেনটেন করছি। বলার অনেক কিছু আছে, বলবো না। ওনারা সবসময় ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ডও যেমন হয়, তখন ওরে নবীন ওরে মোর কাঁচা, আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা, সেটাও হয়। 19-এর লোকসভায় প্রায় 41% ভোট পেয়েছিলাম আমরা, কিন্তু সেটা আবার কমে গিয়ে 38-39-এ চলে এসছে। 1% ভোট কমেনি, ভোট বেড়েছে, সিট আমরা কমে গেছে। আর যারা এইসব এখন বলছেন, পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না। বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরও বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঘটনা হলো, অনেকেই মনে করেন শুভেন্দু সুকান্ত জমানায় দিলীপ ঘোষ ক্রমেই কোণঠাসা হয়ে পড়েন সংগঠনে। সায়েন্স সিটির নতুন সভাপতি বরণের উৎসবে তিনি ছিলেন না। সেদিন কোথায় ছিলেন দিলীপবাবু আপনাদের আমরা দেখিয়েছিলাম। সেদিন দুর্গাপুরের রাস্তায় ডুগডুগি হাতে, ডমরু হাতে দেখা গিয়েছিল দিলীপবাবুকে। ইদানিং দলের প্রায় সব কর্মসূচিতেই দিলীপকে দূরে রাখা হয়েছে, আমন্ত্রণ পর্যন্ত পাননি তিনি। দিলীপ নিজেও সেটা বুঝতে পারছিলেন। শুভেন্দু জমানায় দলে তাঁর প্রয়োজন বা গুরুত্ব কমছে, তিনিও আপ্রাণ স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা চালিয়ে গিয়েছেন। দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না। আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজের থেকে আসি। দিলীপ ঘোষ সকাল 5টা থেকে দৌড়ে বেড়ায় ঠিকই, কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করবো। আগে কোনো পদ আমি কখনো কোনো দৌড়েছিলাম, আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছি যে দায়িত্ব, ওটাকে আমি নিষ্ঠার সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো। সাফল্য এসছে কি অসাফল্য এসছে সেটা পাবলিক বলবে। আমরা পার্টির ডিসিপ্লিন সোলজার, সৈনিক। পার্টি যখন যে কাজ দেবে করব, নাহলে ব্যারাকে আছি, জনসম্পর্ক করছি, বাজনা বাজে যুদ্ধে নেমে পড়ব। আজকে কিন্তু বিজেপি পার্টি অফিসে সল্টটেকের বাইরের ছবিটা যথেষ্ট মধুর ছিল এবং বিজেপি কর্মীদের কাছে এই ছবিটা অত্যন্ত একটা পজিটিভ এবং ভালো ছবি। শুনুন আজকে এই দুই নেতা কি বললেন। নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনে শেষে সবাই বিজেপি কর্মী। কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যাদের মনের মধ্যে একটু এরকম দোলাচলা এসেছিল, এটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে। 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং বিজেপি থাকবে। দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে, রাস্তায় পড়ে আছে। যায় তো যায় কাহা। শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিউনিটি নয়। দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিউনিটি নয়। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। আবেগ তো আছেই, আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি। বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে, সেই আগুন নিভতে দেবো না আমরা, যতই বৃষ্টি হোক। কলকাতায় আসছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বৃহস্পতিবার নবান্নে এই বৈঠক হওয়ার কথা, যদিও আগামীকাল সন্ধেবেলায় কলকাতা চলে আসবেন ওমর আবদুল্লাহ। জম্মু কাশ্মীরের পর্যটন নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পেহেলগাঁওয়ের ঘটনার পর ওমর আবদুল্লাহর সঙ্গে এই প্রথম মুখোমুখি হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।